আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তারেক রহমান ফিরে আসছেন। নির্বাচনের আগেই প্রথম আলো সম্পাদক তারেক রহমানকে তথা বিএনপিকে বিজয়ী ঘোষণা দিয়েছেন এবং এও বলেছেন যে তারেক রহমান আগেই ফিরে আসলে বা দেশে ফিরলে আজকের এই অবস্থাটা হতো না। 21শে আগস্টের গ্রেনেড হামলায় প্রাপ্ত যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তি পেয়ে, মানি লন্ডারিং মামলা থেকে মুক্তি পেয়ে, 10 ট্রাক অস্ত্র মামলা থেকে মুক্তি পেয়ে, মোট কথা 17 বছর আগে মুচলেকা দিয়ে দেশ ছেড়ে আবার তিনি সকল প্রকার ক্ষমতা নিয়ে দেশে ফিরছেন 25শে ডিসেম্বর। প্রশ্ন উঠছে, এবারও তাকে মুচলেকা দিয়ে ফিরতে হলো কিনা। এর মধ্যে বড় কিছু না ঘটলে তিনি 25 তারিখেই ফিরছেন। আর এজন্য দেশের প্রধান দুই দৈনিক ডেইলি স্টার এবং প্রথম আলোর সম্পাদক দ্রুতই বিএনপি আয়োজিত অনুষ্ঠানে গিয়ে তারেক রহমানকে আগাম স্বাগত জানিয়ে এসেছেন। তিনি এসে যেন আক্রান্ত গণমাধ্যমকে বাঁচান সে দাবিও করে এসেছেন। প্রশ্ন হলো, তারেক রহমানের অতীত রাজনীতির ইতিহাস কি বলে আমাদের? পারবেন তিনি মুক্ত গণমাধ্যম উপহার দিতে? সবচেয়ে বড় কথা হলো, যে ভয়ঙ্কর অনিরাপদ দেশে তিনি ফিরছেন নিজের জীবনের উপর থাকা হুমকি নিয়ে, তিনি কি পারবেন দেশ ও জাতির নিরাপত্তা নিশ্চিত করতে? আসুন বোঝার চেষ্টা করি আরো বিষয়টা। আর মাত্র একদিন পর অর্থাৎ 25শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশে ফিরবেন। সারা দেশে প্রস্তুতি চলছে। এতদিন যারা তারেক রহমানের কঠোর সমালোচক ছিলেন তারাও এখন গিয়ে নিজেদেরকে তারেক রহমানের সমর্থক প্রমাণে নানা কসরত করছেন। দীর্ঘ 17 বছর পর একজন বড় রাজনৈতিক নেতার দেশে ফেরা স্বাভাবিকভাবেই উত্তেজনা তৈরি করে, কিন্তু এখানে উত্তেজনাটা কেবল রাজনৈতিক নয়, এটি হিংস্র, গুজব নির্ভর এবং অস্বাভাবিক দ্রুততার সঙ্গে রূপ বদলানো এক আবহ তৈরি করেছে। কারণ এতদিন, বিশেষ করে বিগত 17 মাস ধরে তারেক রহমানের নিজস্ব দল ডিফ্যাক্টো ক্ষমতায় থাকার পরও তিনি কেন ফেরেননি সে প্রশ্নের উত্তর নিয়ে মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তিনি আসলে নিরাপত্তার জন্য দেশে ফেরেননি। কিন্তু এখনো কি সে পরিস্থিতি বদলেছে, নাকি পরিস্থিতি আরো বিগড়েছে? হাদির গুলিবিদ্ধ হওয়া থেকে শুরু করে তার মৃত্যুর পর সারা দেশে ছড়িয়ে পড়া সহিংসতা, ধর্মীয় উন্মাদনা, মিডিয়া অফিসে আগুন, সংখ্যালঘু হত্যা, এসব কিছু একে অপরের সঙ্গে আলাদা আলাদা ঘটনা হিসেবে দেখার কোনো সুযোগ নেই। এগুলো একটি ধারাবাহিকতার অংশ, যে ধারাবাহিকতায় প্রথমে আবেগ উস্কে দেওয়া হয়েছে, তারপর সেই আবেগকে রাজনৈতিক দিক নির্দেশনা দেওয়া হয়েছে, আর শেষে সেটিকে ব্যবহার করা হয়েছে রাষ্ট্রীয় কাঠামোকে চাপে ফেলতে। এই চাপ শুধু একরকম নয়, বরং তা বহুবিধ চাপ। হাদিকে ঘিরে যে ম্যানুফ্যাকচার্ড হিরোইজম তৈরি করা হয়েছিল সেটি ছিল সন্দেহজনকভাবে দ্রুত এবং সর্বগ্রাসী। গুলিবিদ্ধ হওয়ার কয়েক মিনিটের মাথায় দোষী নির্ধারণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্লোগানের ঝড় এবং রাজনৈতিক দলগুলোর অজান্তেই সেই আবেগে গা ভাসিয়ে দেওয়া, এগুলো কোনো স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া নয়, হতে পারে না। এগুলো পরিকল্পিত আবহ তৈরি করার ক্লাসিক প্যাটার্ন। এখানে আশ্চর্যের বিষয় হচ্ছে বিএনপিও সেই আবহে ঢুকে পড়েছিল, বুঝে বা না বুঝেও। তারপর দৃশ্যপট বদলে গেল। হঠাৎ করে আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে মিছিল, সাংবাদিকদের দালাল তকমা দেওয়া, নির্বিচারে গ্রেপ্তার, রিমান্ডে পাঠানো, সবকিছু যেন একসঙ্গে বিস্ফোরিত হলো। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিরোধিতা বাংলাদেশে নতুন কিছু নয়, কিন্তু এই যে ভারত বিরোধিতার এত উল্লম্ফন, এমন এক আবেগে যা বাস্তবতার চেয়ে কল্পনাকে বেশি খাওয়ায়। সীমান্ত পাড়ি দিয়ে অপরাধী পালানো এদেশে নতুন কিছু নয়, কিন্তু প্রতিবারই সেটাকে ভারতীয় ষড়যন্ত্র বানিয়ে তোলার যে তাড়াহুড়া, মানে এবার যেটা আরো ভয়ঙ্কর হলো, তাতে স্পষ্ট হয়ে গিয়েছিল যে হাদি হত্যাকাণ্ডের পেছনে অনেক কারণের মধ্যে তারেক রহমানকে ফিরতে না দেওয়াটাও একটা বড় কারণ হতে পারে। খুনি শনাক্ত হওয়ার পর যে নাটকীয় মোড় নিল পরিস্থিতি, সেটাও প্রশ্নবিদ্ধ। ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় পাওয়া এক ব্যক্তিকে ঘিরে মুহূর্তে লীগ ধর জবাই কর মানসিকতা, আবার একই সাথে বিএনপিকে দায়ী করার বুদ্ধিভিত্তিক কসরত, এই দুই বিপরীত প্রবণতা একই সময়ে চলেছে।
এখানে আইন, যুক্তি বা প্রক্রিয়ার কোনো বালাই ছিল না, ছিল কেবল শত্রু বানানোর প্রতিযোগিতা। এখন তো শোনা যাচ্ছে যে হাদি হত্যাকাণ্ডে মির্জা আব্বাসের নামে মামলাও হতে পারে, আর সেই মামলায় হয়তো তারেক রহমানের নামও জানানো হতে পারে। দেখা যাক। এই প্রেক্ষাপটে হাদির মৃত্যুর পর যা ঘটেছে সেটি আরো ভয়াবহ। ধর্মীয় উন্মাদনা, দেশব্যাপী অগ্নিসংযোগ, হুমকি, ভয়ঙ্কর সহিংসতা আর সংখ্যালঘু হত্যার মতো ঘটনা দেখিয়ে দিয়েছে যে এই আবেগকে নিয়ন্ত্রণ করছে এমন শক্তি যাদের লক্ষ্য শুধু প্রতিশোধ নয়, ক্ষমতা। তারা জানে নির্বাচন আসছে, তারা জানে একটি স্বাভাবিক নির্বাচন হলে তাদের প্রয়োজন ফুরিয়ে যাবে। তাই লাশ দরকার, আতঙ্ক দরকার, অচলাবস্থা দরকার। তার মানে তারেক রহমান ফিরছেন এমন এক সময়ে যখন রাষ্ট্রের ভেতরে প্রতিষ্ঠানগুলো নড়বড়ে আর রাজনীতির মাঠ দখল করেছে রাস্তাঘাটের শক্তি। সরকার তার নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে। ঢাকা মহানগর পুলিশ, সোয়াট টিম, বোম ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড, প্রস্তুতির শেষ নেই। এটি একদিকে স্বস্তির, অন্যদিকে অস্বস্তিরও বার্তা। স্বস্তি এই কারণে যে রাষ্ট্র অন্তত বুঝতে পারছে তারেক রহমান ঝুঁকির মধ্যে আছেন। অস্বস্তি এই কারণে যে একজন রাজনৈতিক নেতাকে দেশে ফিরতেও যদি যুদ্ধক্ষেত্রের প্রস্তুতি নিতে হয়, তাহলে বাকিদের নিরাপত্তা কোথায়? এখানে আরেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। সরকার কি নিরাপত্তা দেওয়ার নামে তারেক রহমানকে একথাই বলতে চাইছেন যে আপনার রাজনীতি এবং আপনার বেঁচে থাকা নির্ভর করছে আমাদের উপর? শুধু তাই নয়, সরকার তো তার জামিন বিষয়েও বেশ খেলা খেলেছিল, আমরা জানতাম। সেই খেলা হঠাৎ বন্ধ হয়েছে বলে মনে করার তো কোনো কারণ নেই, তাই না? আর তারেক রহমানের নিরাপত্তাই যখন প্রশ্নবিদ্ধ, তখন দেশের মিডিয়ার নিরাপত্তা কেমন তা তো আমরা 2024 সালের আগস্ট থেকে দেখে আসছি। প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার অফিসে আগুন দেওয়া, সাংবাদিকরা আটকে পড়া এবং হেনস্থা হওয়া, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো আমাদের স্পষ্ট বলে দিচ্ছে যে কথা বললেই দরকার হলে পুড়িয়ে মারা হবে। এই বাস্তবতায় মতিউর রহমান এবং মাহফুজ আনাম যখন তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে গণতন্ত্র, মিডিয়ার স্বাধীনতা, সহনশীলতার কথা বলেন, তখন সেটি একটি নৈতিক আহ্বান তো বটেই, কিন্তু এক ধরনের আত্মরক্ষার আকুতিও। কারণ মাহফুজ আনাম স্পষ্ট করেই বলছেন যে এখন মত প্রকাশের স্বাধীনতা তো দূরের কথা, জীবনের কোনো নিরাপত্তা নাই, বেঁচে থাকার কোনো নিরাপত্তা নাই। বেঁচে থাকলে সব হবে, আগে তো বাঁচতে হবে। যদিও শেখ হাসিনার আমলে মাহফুজ আনাম কিন্তু মত প্রকাশের স্বাধীনতাই দাবি করেছিলেন। তার মানে তখন বেঁচে থাকাটা সমস্যাময় ছিল না, তাই না? এখন প্রশ্ন হলো, তারেক রহমান কি আদৌ এমন অবস্থানে আছেন যেখানে থেকে তিনি অন্যদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবেন যখন তার নিরাপত্তায় প্রশ্নবিদ্ধ? তিনি নিজেই তো এই অগ্নিগর্ভ রাজনীতির কেন্দ্রে আছেন। তার নাম জড়িয়ে আছে এমন এক অতীতের সাথে যেটি এখনো এই দেশের রাজনৈতিক স্মৃতিতে তরতাজা, যেখানে তিনি 21শে আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে জড়িত এবং সাজাপ্রাপ্ত। তার নাম জড়িত পার্শ্ববর্তী দেশে অস্থিতিশীলতা সৃষ্টির সঙ্গে 10 ট্রাক অস্ত্র আমদানির সঙ্গে। তার কথা শোনা যায় দেশের ভেতর প্রতিবেশী রাষ্ট্রের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার জন্য। তার এত সব নেতিবাচক অতীতকে পাশ কাটিয়ে ভবিষ্যতের কোনো ইতিবাচক আশ্বাস দেওয়া তার পক্ষে কি খুব সোজা হবে? আমার মনে হয় না। বিশেষ করে যখন তার চারপাশে যে শক্তিগুলো এখন সক্রিয় আছে তারা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস তো করেই না। তারা আসলে বাংলাদেশের ধ্বংস চায়। মতিউর রহমান বলেছেন রাজনৈতিক শূন্যতার কথা, সেটি সত্য, কিন্তু এই শূন্যতা পূরণ হবে কি দিয়ে? দায়িত্বশীল রাজনীতি দিয়ে নাকি আরো সংগঠিত উন্মাদনা দিয়ে? মাহফুজ আনাম বলেছেন নতুন মিডিয়া পরিবেশের কথা, সেটিও জরুরি, কিন্তু মিডিয়া টিকে থাকবে কিভাবে যদি প্রতিটি সংকটে তারা প্রথম টার্গেট হয়? তারেক রহমানের নিজের সামনেই এখন বহুমুখী চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। একদিকে নিজের রাজনৈতিক টিকে থাকা, শারীরিক নিরাপত্তা এবং দলের নিয়ন্ত্রণ, অন্যদিকে একটি ন্যূনতম আশ্বাস তৈরি করা যে ক্ষমতায় এলে তিনি এই মব রাজনীতির লাগাম টানবেন। কিন্তু সেই আশ্বাস বিশ্বাসযোগ্য হবে তখনই যখন তিনি স্পষ্টভাবে এই সহিংস শক্তিগুলোর বিরুদ্ধে অবস্থান নেবেন। অর্ধেক কথা, কৌশলী নিরাপত্তা বা পরিস্থিতির সুযোগ নেওয়ার রাজনীতি এখন আর কাজ করবে না। দেখুন, এখন দেশের যে অবস্থা তাতে সবচেয়ে বড় প্রশ্নটা হলো এই দেশে এখন কে কাকে বাঁচাবে? নিজে বাঁচলে বাপের নাম, এই যে প্রচলিত বাংলা প্রবাদ, সেই আলোকে যদি আপনি পরিস্থিতি বিশ্লেষণ করেন তাহলে এই প্রশ্ন তো তুলতেই হবে যে একজন নেতা
কি আগে নিজেকে বাঁচাবেন নাকি সেই রাষ্ট্রীয় কাঠামোকে বাঁচানোর চেষ্টা করবেন যেটি ভেঙে পড়লে তিনি নিজেও টিকবেন না? মতি মাহফুজরা নিরাপত্তা চাইছেন এমন একজনের কাছে যিনি নিজেই বুলেট প্রুফ গাড়ি ছাড়া চলতে পারবেন না। এটি কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়, এটি পুরো রাজনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি। এই মুহূর্তে সবচেয়ে বিপজ্জনক বিভ্রম হলো এটা ভাবা যে নির্বাচন হলেই আর বিএনপি বা তারেক রহমান ক্ষমতায় এলেই বাংলাদেশে সব ঠিক হয়ে যাবে, বাংলাদেশ নিরাপদ হয়ে যাবে, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে, বাংলাদেশে সব হবে। যদি এই সহিংস আবেগ, এই লাশ নির্ভর রাজনীতি, এই মব সংস্কৃতি এখনই চ্যালেঞ্জ না করা হয়, তাহলে যেই ক্ষমতায় আসুক সেই হবে পরবর্তী জিম্মি। তারেক রহমানের প্রত্যাবর্তন সেই লড়াইয়ের শুরু হতে পারে, আবার সেটিই হতে পারে আরেকটি হারানো সুযোগও। কোনটা হবে সেটি নির্ভর করছে তারেক রহমানের নিজের উপর। তিনি নিজে বাঁচার রাজনীতি করবেন না দেশ, রাজনীতি, মিডিয়া বাঁচানোর চেষ্টা করবেন, সেটা তার উপর নির্ভর করছে। তারেক রহমানের অতীত রাজনীতি এবং তার মুচলেকা দিয়ে চলে যাওয়ার কারণ এবং এই 17 বছর দেশের বাইরে থাকা সব মিলিয়ে আপনাদের মনে এ বিষয়ে কি কি আশা জাগে সেটা একটু জানাবেন দয়া করে কমেন্টে। ভালো থাকুন সবাই। বাংলাদেশে নির্বাচন ঘোষিত হয়েছে আগামী 12ই ফেব্রুয়ারি। তবে যে পথে চলছে দেশ তাতে নির্বাচন আদৌ হবে কিনা রীতিমতো সন্দেহ সেটা নিয়ে। হাদি হত্যাকাণ্ড নিয়ে যেভাবে জ্বলছে সারা দেশ, মানে জ্বালানো হচ্ছে এটা ভেবেচিন্তেই, তাতে মনে হচ্ছে নির্বাচন স্থগিত করে দেওয়ার বড় অজুহাত পেয়ে গেছেন মোহাম্মদ ইউনূস ও এনসিপি জামাত। তাই বিএনপি যতই নির্বাচন চেয়ে গলা ফাটাক, নির্বাচন হবে না। এবং এটাও দেখে নেবেন 25 তারিখে তারেক রহমানও খুব সম্ভব দেশে ফিরবেন না, তিনি আবার বাতিল করে দেবেন তার দেশে ফেরার কথা। ফিরলে বিপদ আছে তারেকের। বিএনপি মনে করছে এখন ভোট হলে তারা সংখ্যাগরিষ্ঠ আসন জিতে ক্ষমতায় আসবে, তাই তারা ভোটের জন্য উতলা। কিন্তু লক্ষ্য করার বিষয় কি জানেন, আওয়ামী লীগও পাখির চোখ করে তুলছে নির্বাচনকে। যদিও তারা এখন নিষিদ্ধ দল, নির্বাচন কমিশনে তাদের নথিভুক্তি এই মুহূর্তে স্থগিত, তথাপি তারা নির্বাচনের প্রচার অভিযান শুরু করে দিয়েছে। তা সে নির্বাচন ফেব্রুয়ারিতে হোক কিংবা তার পরে হোক। কিন্তু এতৎ সত্ত্বেও আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি বেশ জোরে সোরে শুরু করে দিয়েছে। স্বয়ং শেখ হাসিনার কাছ থেকে সম্প্রতি দলীয় কর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ এসেছে। বলা হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলের প্রাপ্তিগুলো নিয়ে মানুষের কাছে যেতে হবে নেতাকর্মীদের, ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিতে হবে যে দেশ কিভাবে অগ্রগতি অর্জন করেছিল আওয়ামী লীগের শাসনকালে, এবং সেই সঙ্গে এটাও বলতে হবে যে ফিরে এসে আবার দেশকে উন্নতির কোন শিখরে পৌঁছে দিতে চান আওয়ামী লীগ নেত্রী, সেই বিষয়গুলো বলতে হবে, অর্থাৎ আগামীর রোডম্যাপ। এই প্রেক্ষিতে প্রশ্ন জাগে, যখন দল কার্যত নিষিদ্ধ, নির্বাচন হলেও সেখানে অংশগ্রহণের সুযোগ নেই, এবং দলের মূল কর্ণধার নেত্রী যখন স্বয়ং দেশ থেকে নির্বাসিত শুধু নন, তার মাথায় ঝুলছে মৃত্যুদণ্ডের পরোয়ানা, তখন নির্বাচনের জন্য দলকে কেন ঝাঁপিয়ে পড়তে বলছেন শেখ হাসিনা? এটা কি অতিরিক্ত স্মার্টনেস দেখানো, নাকি সত্যি নির্বাচনী ময়দানে আওয়ামী লীগের যোগদানের সম্ভাবনা আছে? এখনকার আলোচনা এই বিষয়টি নিয়ে। কিসের প্রেক্ষিতে আওয়ামী লীগের এই বিশ্বাস জন্মেছে যে তারা নির্বাচনে অংশ নিতে পারবে, এই বিষয়টা নিয়ে এখনকার আলোচনা। প্রথমে দেখা যাক কিভাবে এগোবার ছক করেছেন শেখ হাসিনা। শেখ হাসিনা দলের শীর্ষস্থানীয় নেতা ওবায়দুল কাদেরের
মানে যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার মাধ্যমে নির্দেশনা প্রদান করেছেন। এই নির্দেশনাগুলি কি? এক, সংগঠন শক্তিশালী করতে হবে, দলকে সুসংগঠিত এবং শৃঙ্খলাবদ্ধ রাখার নির্দেশ তিনি দিয়েছেন, যাতে সদস্যরা নিয়মিত সক্রিয় থাকেন। দুই, জনসংযোগ কৌশল, গ্রামীণ এবং শহর এলাকায় ঘরে ঘরে বার্তা পৌঁছানোর জন্য বা কর্মী বাহিনী প্রস্তুত করা। 2024 সালের নির্বাচনে এই মডেলটিতে 6 লক্ষ প্রচার কর্মী নিয়ে আওয়ামী লীগ নির্বাচনী ময়দানে নেমেছিল। 3 নম্বর, ঐতিহ্য এবং দৃষ্টিভঙ্গির বার্তা। এটা খুব বড় একটা বার্তা। সেটা কি? এটা হচ্ছে মুক্তিযুদ্ধের ঐতিহ্য এবং অগ্রগতির বিবরণ বলার মাধ্যমে দলের সাথে সংযোগ স্থাপন করা। এইগুলো হচ্ছে পদ্ধতি। গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠার আহ্বান তিনি করেছেন। নভেম্বর 2025-এ শেখ হাসিনা স্পষ্টভাবে বলেছেন যে চলমান নির্বাচন প্রক্রিয়া গণতান্ত্রিক নয় এবং আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে না। তার দল অনেকগুলি শর্ত পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য দাবি করেছে। কেমন? সেগুলো হচ্ছে যে সমস্ত অধ্যাদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়, হাসিনা এবং দলীয় নেতাদের বিরুদ্ধে যে বানোয়াট মামলা প্রত্যাহার করতে হবে। তারপর সকল রাজনৈতিক বন্দী অবিলম্বে মুক্তি দিতে হবে তাদেরকে। তত্ত্বাবধায়ক সরকার একটা প্রতিষ্ঠা করতে হবে যারা নির্বাচন পরিচালনা করবে। এছাড়া লিবারেশন ওয়ার ঐতিহ্য, অর্থাৎ মুক্তিযুদ্ধের যে চেতনা এবং ঐতিহ্য এবং তার যে জাতীয় পরিচয়, সেগুলোকে ফিরিয়ে আনতে হবে। ডিসেম্বর ফিরিয়ে আনতে হবে না, আরো শক্ত করে প্রতিষ্ঠিত করতে হবে মানুষের মনে। ডিসেম্বর 2025-এ যে বিজয় দিবসে শেখ হাসিনা একটি শক্তিশালী, 16 ডিসেম্বর তিনি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং আওয়ামী লীগের দিক নির্দেশনায় 1971 সালে লিবারেশন ওয়ারের আত্মা সংরক্ষণ করা জাতীয় দায়িত্ব। এই প্রচারের মূল স্তম্ভ, মানে কোন কোন দিকে প্রচার হবে, সব থেকে বড় জিনিস যেটা বলা হয়েছে সেটা হচ্ছে শেখ হাসিনার দল তার গত 15-16 বছরের শাসনকালে যে অর্থনৈতিক, পরিকাঠামোগত, অবকাঠামোগত সাফল্য অর্জন করেছে সেইগুলো মানুষের মধ্যে প্রচার করতে হবে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন যে এই সমস্ত সক্রিয় প্রচার কৌশল তিনি বাস্তবায়ন করতে হবে এবং এর আগেই বলেছি এর ভিত্তি হবে গত 15-16 বছরের শাসনকালের যে সাফল্য, সেই সাফল্যগুলো। এই বার্তাগুলো তৃণমূল স্তরে প্রচার করা হচ্ছে মানুষকে জানানোর জন্য যে অর্থনৈতিক উন্নতি এবং অবকাঠামো উন্নয়ন কিভাবে সাধারণ জীবনযাত্রার মান উন্নত করেছে। শেখ হাসিনার বিশ্বাস, এবং সেটা সাধারণভাবে সেই বিশ্বাস হওয়ার যথেষ্ট যৌক্তিকতা আছে, সেটা হলো ইউনূসের প্রশাসনিক ব্যর্থতা, দেশের অর্থনীতির ভয়ঙ্কর অবস্থা, দ্রব্যমূল্য বৃদ্ধি, কলকারখানা বন্ধ হয়ে যাওয়া, আইন শৃঙ্খলা ভয়ঙ্কর অবনতি, আর মৌলবাদী শক্তির উত্থান এবং তার ফলে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়া। এই সব মিলিয়ে মানুষের সামনে আশার আলো দেখাবে তার শাসনকালের অর্জন, এবং সেই আলো দেখে মানুষের মনে আওয়ামী লীগ তার আসন আবার আরো শক্ত করে প্রতিষ্ঠা করতে চায়। সেই লক্ষ্যেই প্রচার অভিযানের নির্দেশ। কিন্তু দল যদি নির্বাচনী ময়দানের বাইরে থাকে কিংবা নির্বাচন যদি আদৌ না হয়, তাহলে এই প্রচারে কি লাভ? এর একটাই উত্তর, নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ রীতিমতো আশাবাদী। শুধু আশাবাদী নয়, রীতিমতো। এই আশাবাদ ও আত্মবিশ্বাসের পেছনে আছে আন্তর্জাতিক চাপ, বিশেষ করে ভারতের চাপ।
ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশের শাসক গোষ্ঠী যে উচ্চগ্রামে নিয়ে গেছেন ভারত বিরোধিতা, সেটা ভারতের গত 1.5 বছর ধরে ভারতের মধ্যে যে বারুদ জমছিল, সেই বারুদে কিন্তু অগ্নি শলাকা দিয়ে দেয়া হয়েছে, তারপরে বিস্ফোরণ। এবং আপনাদেরকে গত কালকের ভিডিওতে বলেছি, ভারত একেবারে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছে শিক্ষা দেওয়ার পথে, আরো পরিষ্কার করে বললে সামরিক অভিযানের পথে ভারত কিভাবে এগোচ্ছে। কিন্তু হাসিনার এই আত্মবিশ্বাস এবং নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তার দলের বর্তমান তৎপরতার পেছনে আন্তর্জাতিক চাপের কথা বলেছি। বিশেষ করে ভারতের অবস্থান যে একটি বড় ভূমিকা পালন করছে, সেই বিষয়ে জোরালো আলোচনা চলছে আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকদের মধ্যে। 2025 সালের ডিসেম্বরের বর্তমান উত্তাল পরিস্থিতিতে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা উজ্জ্বল হওয়ার পেছনে যে কারণগুলি দেখা যাচ্ছে সেগুলো এরকম। প্রথমত শেখ হাসিনার, প্রথমত বলেছি যে ভারতের অবস্থান, মানে এখানে ভারতের অবস্থানের কথা বারবার বলছি, যে শেখ হাসিনার বর্তমান আত্মবিশ্বাসের মূলে রয়েছে ভারতের শক্ত কূটনৈতিক অবস্থান। আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা বা নিষিদ্ধ করার যে প্রক্রিয়া অন্তর্বর্তীকালীন সরকার করেছে, ভারত তা নিয়ে প্রকাশ্যে এবং কূটনৈতিক চ্যানেলে প্রবল উদ্বেগ জানিয়েছে এবং চাপ দিয়েছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে তাদেরকে তাদের গণতান্ত্রিক পরিসর সংকুচিত না করার জন্য। অর্থাৎ আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে সেটা দেশের গণতান্ত্রিক পরিসর সংকুচিত করার সামিল হবে। ভারত মনে করে একটি বড় রাজনৈতিক শক্তিকে নির্বাচনের বাইরে রাখলে বাংলাদেশের স্থিতিশীলতা আসবে না। হাসিনার জন্য এটি একটি বড় লাইফ লাইন। তিনি মনে করছেন ভারতের এই চাপের মুখে অন্তর্বর্তীকালীন সরকার নমনীয় হতে বাধ্য হবে, কারণ তাকে ছাড়া নির্বাচন করলে সেই নির্বাচনের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা থাকবে না। দ্বিতীয়ত, শেখ হাসিনা দিল্লি থেকে বার্তা দিয়েছেন যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে তার দলের লক্ষ লক্ষ সমর্থক ভোট বয়কট করবে। এমনটা হলে এই নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের হার ভীষণভাবে কম হবে। সেই হার গত বছর জানুয়ারিতে শেখ হাসিনার আমলের ভোটদানের হার থেকেও কম হওয়ার সম্ভাবনা। আর সেটা হলে হাসিনার বিরুদ্ধে আমেরিকা সহ পশ্চিমী দুনিয়ার যে অভিযোগ ছিল, সেই একই অভিযোগ বরং আরো বড় হয়ে উঠবে এই নির্বাচনের বিরুদ্ধে। সবচেয়ে বড় কথা, বিএনপি নিজে নির্বাচন বয়কট করেছিল এর আগে। আওয়ামী লীগ কিন্তু বয়কট করতে চায় না নির্বাচন, তারা নির্বাচনে অংশ নিতে চায়। এই অবস্থায় তাদের বাদ দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচন শুধু ভারত নয়, পশ্চিমের কোনো গণতন্ত্রই মানবে না। তৃতীয়ত, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতকে সঙ্গে রাখা যে ভীষণভাবে জরুরি, এই সত্যিটা এতদিনে ভালোভাবে বুঝতে পেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বুঝেছেন ভারতকে সঙ্গে না রাখলে ভারত তার নিরপেক্ষ অবস্থান পাল্টে রাশিয়ার আরো ঘনিষ্ঠ হবে এবং আমেরিকা থেকে দূরে সরে যাবে। চীন এবং ভারত দুটো দেশকে শত্রু করে তুললে আমেরিকার সমূহ ক্ষতি। বাধ্য হয়েই তাই ভারতের বাংলাদেশ নীতিতে সায় দিতে হবে আমেরিকাকে। আর এই প্রক্রিয়া যে ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তার নানা সংকেত দেখা যাচ্ছে, যার মধ্যে প্রধানতম হলো বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের প্রথমে দিল্লি, তারপর দোহায় ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক। সেই সব বৈঠকে মার্কিন প্রতিনিধিরাও হাজির ছিলেন এবং ভারতের মতে তারা মত মিলিয়েছেন। শেখ হাসিনা স্পষ্ট বুঝেছেন এটা, তাই দলীয় সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন প্রচার অভিযান শুরু করার। এরপরেও আছে, এরপরে চতুর্থ যে কারণটা অতি সাম্প্রতিক,
হাসিনার পক্ষে সেটা খুব ভালো কাজ দিয়েছে। সেটা হলো ওসমান হাদির হত্যাকাণ্ড, তার পরবর্তী সহিংস ঘটনা প্রবাহ। যেভাবে কোন রকম তদন্ত ছাড়াই আওয়ামী লীগ ও ভারতকে অভিযুক্ত করে বিবৃতি দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক নেতারা, বাংলাদেশ সরকারের একাধিক উপদেষ্টা, তাতে ভারত প্রচন্ড সংক্ষুব্ধ। এই ঘটনাটি হাসিনার জন্য পরোক্ষভাবে একটি সুযোগ তৈরি করেছে। ওসমান হাদির মৃত্যুর পর অভিযোগ ওঠে যে তার হত্যাকারী ভারতে পালিয়ে গেছে, এর জয় তাকে ফেরত দিতে হবে। এর জেরে বাংলাদেশে তীব্র ভারত বিরোধী বিক্ষোভ শুরু হয় এবং ভারতীয় হাই কমিশন ঘেরাও বা বন্ধের দাবি ওঠে। এই পরিস্থিতিতে ভারতও কঠোর অবস্থান নিয়েছে। ভারতীয় ভিসা সেন্টারগুলো সাময়িকভাবে বন্ধ করা হয়েছে এবং ঢাকায় ভারতীয় দূতকে বাংলাদেশ তলব করেছিল, তার পাল্টে হিসেবে ভারতও কড়া ভাষায় কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে। এসব ঘটনায় হাসিনার কি লাভ? বাংলাদেশে দেখুন, বাংলাদেশে যখনই ভারত বিরোধিতা সহিংস রূপ নেয় বা অস্থিতিশীলতা তৈরি হয়, তখন ভারত নিরাপত্তা নিয়ে তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। ভারত তখন মনে করে যে বাংলাদেশে হাসিনাই একমাত্র স্থিতিশীলতার গ্যারান্টি। ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট অরাজকতা ভারতকে এই সিদ্ধান্তে আরো অটল করছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ এবং হাসিনার মতো শক্ত হাতের শাসকই তাদের বাংলাদেশের জন্য যেমন প্রয়োজন, তেমনি ভারতেরও অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য প্রয়োজন। হাসিনার আত্মবিশ্বাস এখান থেকেই আসছে যে পরিস্থিতি যত খারাপ হবে, ভারতের সমর্থন তার প্রতি তত জোরালো হবে। হাসিনা যে কর্মীদের উন্নয়নের কথা বলে ঘরে ঘরে যাওয়ার নির্দেশ দিয়েছেন, তা মূলত দলের মনোবল চাঙ্গা রাখার এবং অস্তিত্ব টিকিয়ে রাখার কৌশল তো বটেই, তার সঙ্গে বিরাটভাবে ফিরে আসা নির্বাচনী ময়দানে সেটাও উদ্দেশ্য। যদিও প্রকাশ্যে বড় সমাবেশ করা কঠিন, তবুও গোপনে বা ঘরোয়াভাবে জনসংযোগের মাধ্যমে তিনি ভোটারদের মনে করিয়ে দিতে চাইছেন তার সময়ের স্থিতিশীলতার কথা। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার বা কোণঠাসা হওয়ার ভয়ের মধ্যেও নভেম্বরে দেশ জুড়ে শাটডাউন বা বিক্ষোভের ডাক দিয়ে সফল করেছে, সেগুলো নিজেদের উপস্থিতির জানান দিয়েছে। এই সক্রিয়তা আন্তর্জাতিক মহলকে দেখানোর জন্য যে আওয়ামী লীগ এখনো একটি শক্তিশালী পক্ষ এবং তাদের ছাড়া রাজনীতি অচল। শেখ হাসিনার এই রীতিমতো আশাবাদী হওয়ার পেছনে এগুলো প্রধান কারণ। আরো একটা বড় কারণ রয়েছে, বললাম, জিও পলিটিক্যাল ইকুয়েশন বা ভূ রাজনৈতিক সমীকরণ, এবং সেই সমীকরণ অনুযায়ী আওয়ামী লীগকে সেখানটাতে আওয়ামী লীগ এবং এই ভূ রাজনৈতিক সমীকরণের জন্য ভারতকে অস্বীকার করা যাবে না। ভারতের অবস্থানকে, ভারতের চাওয়াটাকেও গুরুত্ব দিতে হবে। সুতরাং কি দেখা গেল শেখ হাসিনার আত্মবিশ্বাস কোনো অলীক স্বপ্ন নয়, বরং এটি ভারতের কূটনৈতিক লেভারেজ এবং বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে কাজে লাগানোর ঠান্ডা মাথার রাজনৈতিক হিসাব। আন্তর্জাতিক ভূ রাজনীতির খেলায় বাংলাদেশে ভারত যেটা চায় সেটা অস্বীকার করার ক্ষমতা খোদ আমেরিকারও নেই। আর বাংলাদেশকে স্থিতিশীল রাখার ক্ষমতা ইউনূস কিংবা তার পৃষ্ঠপোষক জামাতের নেই। সে ক্ষমতা আছে আওয়ামী লীগের এবং কিছুটা পরিমাণে বিএনপির। কিন্তু গত 1.5 বছরে বিএনপি যেভাবে নিজেকে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিতে রূপান্তরিত করেছে, যেভাবে ইউনূসকে নিঃশর্ত সমর্থন দিয়ে দেশকে আজকের অরাজক পরিস্থিতিতে এনেছে, তাতে বিএনপির সমর্থনের জমি অনেকটাই ভেঙেছে। আমি বারবার করে একটা কথা বলি, বাংলাদেশের নির্বাচনের দুটো পক্ষ, একটা মুক্তিযুদ্ধের সমর্থনের পক্ষে আর একটা মুক্তিযুদ্ধের পক্ষে, আর একটা মুক্তিযুদ্ধের বিরোধের পক্ষে। এই মুক্তিযুদ্ধের সমর্থনের পক্ষের পুরো শক্তিটাই বেশিরভাগ শক্তি বিএনপি থেকে কিন্তু চলে আসবে আওয়ামী লীগের কাছে। আর বিএনপির মধ্যে যে
মৌলবাদী শক্তি আছে, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিও যারা রয়েছে তারা চলে যাবে জামাতের সঙ্গে। বিশ্ববিদ্যালয়গুলির ছাত্র ইউনিয়নের নির্বাচন সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। আওয়ামী লীগের অনুপস্থিতির কথা ভেবে বিএনপি নিজেকে যতই ক্ষমতাবান ভাবুক না, আসলে সেটা নয়। এই গোপন তথ্য দিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। এখানেই আওয়ামী লীগের প্রাসঙ্গিকতাকে ভারত তো বটেই, আমেরিকাও মানতে বাধ্য হয়েছে। শেখ হাসিনা এজন্যই নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এতটা আশাবাদী। দলীয় সমর্থকদের উদ্দেশ্যে ঘরে গিয়ে গিয়ে প্রচার করতে বলা হয়েছে এজন্যই। আর ইউনূসের ক্ষমতা নেই এই নির্বাচনকে হয়তো ফেব্রুয়ারি থেকে সরিয়ে দিতে পারেন কিছুদিনের জন্য, কিন্তু বড় কোনো ব্যবধানের সময়ের ব্যবধানে অর্থাৎ বহুদিনের জন্য, যেটা উনি বলেছেন এর আগে, অনেকেই বলছেন নাকি ওনাকে 50 বছর দেশ শাসন করতে, 5-10 বছর নয় 50 বছর কথাটা নিজেই বলেছেন, সেটা কিন্তু সম্ভব নয়। বিশ্ব জনমতের চাপে, ভারতের চাপে নির্বাচন করতে হবে আজ নাও কাল। ফেব্রুয়ারি বড়জোর পিছিয়ে 2-1 মাস পিছাতে পারে, তার বেশি নয়। ধন্যবাদ।